আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, লাস্ট দিনে আমরা ইন্টিগ্রেটর সার্কিট দেখেছিলাম। ইন্টিগ্রেটর সার্কিটে কিভাবে তার আউটপুট ইকুয়েশন ডিরাইভ করে আনা যায় তা সেই প্রসেস আমরা দেখেছিলাম। এবং ফাইনালি আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম যে যদি আমরা একটা আরসি এলিমেন্ট ইউজ করে ইন্টিগ্রেটর সার্কিট বানাই, তাহলে তার আউটপুট ইকুয়েশনটা হবে যে ইনপুটের ইন্টিগ্রেশন প্লাস সাথে একটা -1/RC ফরম্যাটে অ্যাডিশনাল জিনিস আসবে, যেটাকে আমরা বলবো এখানে গেইন। তার মানে আমরা যদি গেইন অ্যাড করতে চাই তাহলে এই আর এবং সি দুইটা ভ্যালু আমরা এভাবে সেট করব। আর যদি গেইন না চাই, সামহাও এটাকে যদি 1 করে দিই, তাহলে আমরা এখানে জাস্ট ইনপুটের ইন্টিগ্রেশন পাবো। বাট যেহেতু আমরা সবসময় এই টাইপের কনফিগারেশনে ইনভার্টিং কনফিগারেশন ইউজ করি, তার মানে ইনপুটটা সবসময় আমরা যেহেতু মাইনাস টার্মিনালের সাথে কানেক্ট করি, সো আমাদের ফাইনাল আউটপুটও একটা অ্যাডিশনাল মাইনাস সাইন চলে আসবে। সো লাস্ট দিন এটা দেখেছিলাম, এই রিলেটেড কি কারো কোনো কোশ্চেন আছে, বা এটা কি আর বলতে হবে? স্যার গেইনের ব্যাপারটা আরেকবার, মানে ওই যে সার্কিটটা যখন আঁকবো স্যার, গেইনের একটা ব্যাপার আছে তো স্যার, ওই জায়গাটা একটু বললে ভালো হয়। মানে ক্যালকুলেশন কিভাবে করবো না গেইনটা কিভাবে আসলো সেটা দেখাবো? স্যার ওই গেইনটা মানে কিভাবে সেট করব? আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আমার এই টাইপের সার্কিটের এই দুইটা এলিমেন্টের উপর বেস করে আমার গেইনটা অ্যাডজাস্ট হচ্ছে। ঠিক আছে, মানে আমরা যখন সার্কিট ডিজাইন করব, আমাদের গেইন কত দরকার পড়বে বা কত আমরা সেট করতে চাচ্ছি, সেটার উপরে ডিপেন্ড করে আমরা এই জায়গায় ভ্যালু বসাবো। আচ্ছা, এই সার্কিটটা থিওরিটিক্যালি আমরা এই সার্কিটটা ইউজ করি, বাট প্র্যাকটিক্যালি এই সার্কিটে কিছুটা প্রবলেম হয়, কারণ যেহেতু আমরা এখানে ইনপুট এসি সিগন্যাল দিচ্ছি, আর আমরা জানি ক্যাপাসিটর কি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, এটা কি আমরা জানি? জি স্যার। আচ্ছা, তার মানে ক্যাপাসিটর যেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, তাহলে আমরা জানি যে এখান থেকে এক্স এর ভ্যালুটা হচ্ছে 1/2π/f(c). তার মানে এই সি এর ভ্যালুটা হিসেবে এখানে যে এক্স এর ভ্যালু পাবো, সেটা আসলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট রকম রেসপন্স দিবে। সেজন্য দেখা যায় যে পার্টিকুলার ডিফারেন্ট টাইপের ফ্রিকোয়েন্সিটা এই সার্কিটের রেসপন্স চেঞ্জ হয়ে যায়। সো তখন এখানে অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেটা আমি এই নোটে অ্যাড করে দিব পরে এবং ডিসকাস করব। বা ইনিশিয়ালি বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল সার্কিট এখানে একটা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স থাকে, যাতে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলিতে গেইন অ্যাডজাস্টমেন্ট করা যায়। বাট এইটা আমরা নর্মালি ক্যালকুলেশনে অ্যাড করব না, তা আমরা নর্মাল ক্যালকুলেশনে এই দুইটা আরসির ভ্যালু দিয়েই তার গেইনটার সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এই আরসির গেইনের রেঞ্জ হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এরকম নন ইনভার্টিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো রেঞ্জটা সেট করতে পারি, যেহেতু এখানে ইকুয়েশনটা এই ফরম্যাটে আছে। আর তুমি যেটা জানতে চাচ্ছিলে সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখলে আসলে বেশি ক্লিয়ার হবে, সেটা আমরা একটু পরেই দেখছি। আচ্ছা, তার আগে এখানে একটু দেখে নিই যে এই টাইপের জিনিস কোথায় ইউজ করা যায়। তা এই ইন্টিগ্রেটর বা এই টাইপের সার্কিট দিয়ে আমরা যেহেতু ম্যাথমেটিক্যালি যে কোনো ইনপুটের ইন্টিগ্রেশন করতে পারি, সো অ্যানালগাস কম্পিউটার টাইপের সার্কিট, মানে যেখানে কম্পিউটেশন করা হবে বা ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করা যায়, এই টাইপের জিনিস এরা ইউজ করা যেতে পারে। দেন অ্যানালগ তো ডিজিটাল কনভার্টার, র্যাম্প জেনারেটর, ঠিক আছে। দেন ওয়েভ শেপে এরকম যদি আমরা প্যাটার্ন চেঞ্জ করতে চাই, এই টাইপের সার্কিট গুলিতে এই টাইপের ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করা যেতে পারে। দেন যদি আমরা ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন, যেমন ওয়াটার ফ্লো, তারপরে তোমার ওয়াটারের বিভিন্ন টাইপের মেজারমেন্ট করার জন্য যদি আমরা এরকম সিস্টেম ডিজাইন করি, সেখানেও আমরা এই টাইপের ইন্টিগ্রেটর ইউজ করে পার্টিকুলার সিগন্যালের ফরমেশন চেঞ্জ করে ওখান থেকে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, এটা একটা জাস্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের প্রসেসর বেসিক জিনিসটা বলা আছে। তা ডিফারেন্ট পারপাসে ইউজ করা যায়। তা আমাদের এখানে বেসিক্যালি আমরা ম্যাথমেটিক্যালি একটা ফর্ম আরেকটা ফর্মে কনভার্ট করার জন্য ইন্টিগ্রেশন কিভাবে করা যায় সেটা, প্লাস শেপ, একটা শেপ থেকে আরেকটা শেপে কিভাবে আমরা, যেহেতু জানি যে সাইনকে ইন্টিগ্রেট করলে কি হয় নর্মালি, ম্যাথমেটিক্যালি করলে কিরকম হবে, যদি আমি সাইন ওমেগা টি কে ইন্টিগ্রেট করি তাহলে কিরকম পাবো? cos omega t by omega। হ্যাঁ, মাইনাস cos মাইনাস। ওমেগা টি বাই। হ্যাঁ, তো আমরা যদি চাই যে সাইন ওয়েভ আছে, আমি এটাকে কস বানাতে চাই, তাহলে আমরা ইন্টিগ্রেটর দিয়ে পাস করলে কস বানাতে পারছি। বুঝতে পেরেছি?
সিমিলার ভাবে এরকম যদি আমরা প্যাটার্ন চেঞ্জ করতে চাই, যেমন ধরো সাপোজ একটা স্কোয়ার ওয়েভ আছে, তা আমরা ওইটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারি। সো এরকম যদি আমরা শেপ এর প্যাটার্ন চেঞ্জ করি, মানে টাইপ চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রেও আমরা এই টাইপের ইন্টিগ্রেটর ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা এর জন্য একটা এক্সাম্পল দেখি যাতে তোমাদের ক্যালকুলেশন প্রসেসটা তোমরা বুঝতে পারো। আচ্ছা, এখানে আমরা একটা প্রবলেম দিয়েছি। এই প্রবলেমটা হচ্ছে যে আমরা পার্টিকুলার একটা আউটপুটের ফরম্যাট দেওয়া আছে, যে আমরা এরকম একটা আউটপুট জেনারেট করতে যাচ্ছি, যেটা বলা হচ্ছে যে আউটপুটটা হবে cos 100πt, আর ইনপুট হিসেবে বলা হচ্ছে আমরা এখানে sin 100πt, তারপরে সিমিলার ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেওয়া আছে এবং বায়াসিংটা বলা আছে। আমাদের কাজ হবে যে আমরা সার্কিটটা কেমন হবে সেটা দেখাবো, ক্যালকুলেশন গুলি করে এটা পার্টিকুলার এরকম এই আউটপুটটা আনার জন্য যে ক্যালকুলেশন দরকার সেটা দেখানো উচিত, দেখাবো এখানে, প্লাস ইনপুট আউটপুট রেশিওটা দেখাবো। সো এটার কি বেসিক ধারণা বুঝতে পেরেছি কি করতে হবে? এটা হচ্ছে ইনপুট, আমাদের এই আউটপুটটা আনতে হবে। এই আউটপুট আনা অর্থ হচ্ছে যে এখানে আমার এই গেইন বা যা আছে সবগুলি এই আউটপুটে যেভাবে দেওয়া আছে এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো দেখো তো এখানে ইনপুটের অ্যামপ্লিটিউড কত, 1 আর আউটপুটে কত অ্যামপ্লিটিউড আছে? 1 1। তার মানে তুমি গেইন অ্যাড করে ওইভাবে এটাকে 1 হিসেবে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল পার্ট বা এগুলি একদম লাইন বাই লাইন এক্সপ্লেন করে গেছি, আমি এখানে বলে দিচ্ছি তারপরেও। আচ্ছা, তাহলে দেখো স্টেপ কি আমরা কিভাবে করলে আমাদের প্রত্যেকটা জিনিস মানে বুঝতে ইজি হবে। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনপুট, আর আমাদের বলা হচ্ছে যে এই ইনপুটটা আমরা একটা এমন ইন্টিগ্রেটর বানাবো যেখানে অ্যাপ্লাই করলে এই আউটপুটটা পাওয়া যাবে, ঠিক আছে? সো যেহেতু এই আউটপুটটা পাওয়া যাবে, তা ফার্স্টে আমরা জানি যে আমরা সাইনকে ইন্টিগ্রেট করলে কি পাই নর্মালি ম্যাথমেটিক্যালি। কজ আনতে গেলে কি আমি ইন্টিগ্রেশন করে আনতে পারি এটা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই ইনপুটটাকে যদি ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেট করতাম তাহলে আমরা কি করব, যে ইনপুটটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে সাইন 100πt আছে, তো এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি রেজাল্ট পাওয়া উচিত, যেটা তোমরা বলেছিলে যে সাইন ওমেগা টি কে ইন্টিগ্রেট করলে কি হবে, মাইনাস কজ ওমেগা টি ডিভাইডেড বাই কি আসবে। যেহেতু আমরা টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করছি তাহলে এখানে যে অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা নিচে চলে আসবে, সাথে একটা কনস্ট্যান্ট পাবো। এটা কি ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে আমরা কজ এরটা যদি করি, দেখো এখানে যেহেতু ওমেগার ভ্যালু হচ্ছে কত 100π, তাহলে আমরা এই নিচে কত পাবো 100π। জি স্যার। এটা আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যালি করলে আমরা এই রেজাল্টটা পেতাম। এখন আমরা তো ম্যাথমেটিক্যালি করবো না, আমরা করব এই ইনপুটটা ডাইরেক্টলি আমরা একটা ইন্টিগ্রেটর সার্কিট জেনারেট করব, ওখানে দিয়ে দিব। তা আমাদের ইন্টিগ্রেটর সার্কিটের প্যাটার্নটা আবার একটু ডিফারেন্ট, কি সেখানে আউটপুটটা হবে যে ইনপুটের ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা পেতাম সেটার সাথে একটা এক্সট্রা জিনিস আছে, সেটাকে আমরা কি বলি এখানে এই পার্টটাকে? এটা গেইন। তার মানে এখানে একটা গেইন আছে এবং গেইনটা অবশ্যই সবসময় মাইনাস হয়। কেন মাইনাস হয়? এখানে একটা মাইনাস আমি লিখে দিয়েছি কারণ আমরা যেহেতু ইনভার্টিং কনফিগারেশন ইউজ করি। সো আমরা যখনই আমাদের যে ওপেন ইন্টিগ্রেটর আছে সেটাতে ইউজ করব, তখন একটা মাইনাস আসবে, সাথে একটা গেইনও চলে আসবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর অ্যাপ্লাই করলে আমরা এই জিনিসটা পাবো। ওকে, তাহলে আমরা যদি এইটার সাথে দ্যাট মিনস যদি এই 3 নাম্বার ইকুয়েশন আর যদি 2 নাম্বার ইকুয়েশন কম্পেয়ার করে দেখো, দ্যাট মিনস ইনপুটটাকে যদি শুধু ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেট করতাম তাহলে কি এরকম ভ্যালু পেতাম না? বাট আমাদের ইন্টিগ্রেটর দিয়ে করলে কি শুধু এই ইন্টিগ্রেশনটা পাবো না, সাথে এক্সট্রা একটা গেইনের পার্টও থাকবে। গেইন থাকবে। জি স্যার। তাহলে এই 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন যদি আমরা একসাথে দেখি, তাহলে আমরা 3 নাম্বার ইকুয়েশনে যদি এই ইনপুটের ইন্টিগ্রেশনের পার্টটা বসিয়ে দিই তাহলে কি আমরা এরকম একটা জিনিস লিখতে পারি? দেখো তো, আমি এক্সট্রা জিনিসগুলো মুছে দেই, স্যার এরকম লেখা যায়। এরপর হচ্ছে আমরা এইটার ভ্যালু বসালাম এই 2 নাম্বার থেকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন আমরা যেহেতু সিম্পলিফাই করতে যাচ্ছি তা আমরা ইনিশিয়ালি সি এর ভ্যালুটাকে বাদ দিয়ে দিলাম। কেন? যাতে এখানে সি থাকলে আমাদের আর ক্যালকুলেশন কমপ্লেক্স হবে, সি টাকে আমরা ইগনোর করে করতে যাচ্ছি। তাহলে আমরা এরকম একটা ফরম্যাট পেলাম, ঠিক আছে কি? খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট, আর সাথে এই জিনিসটা আছে, এটা তো নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। কেন? তুমি আর সি 100π সবগুলো তুমি ভ্যালু জানো, তাহলে এটা আসলে কি ডিফাইন করছে, অ্যামপ্লিটিউড নাকি? অ্যামপ্লিটিউড স্যার। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে তার সেই কজ পাইটি।
দেখো তো আমাদের আনতে বলা হয়েছিল কি? অ্যাম্পলিটিউড 1 করতে হবে স্যার। অ্যাম্পলিটিউড 1 করতে বলা হচ্ছে, বাট আমাদের এখানে অ্যাম্পলিটিউডটা কিন্তু 1 নয়, এই ভ্যালুটা আসছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তার মানে আমাদের যদি এখন আমরা এই 4 নাম্বার আর 1 নাম্বার ইকুয়েশন কম্পেয়ার করি, তা দেখা যাচ্ছে যে এখানে গেইনের ভ্যালু ছিল 1 আর এখানে গেইন কত আছে এইটা। তারপরে তুমি এটাকে গেইন বলতে পারো, অ্যাম্পলিটিউড বলতে পারো, যেটা ইচ্ছা বলো, আসলে সেম জিনিসই মিনিং আসবে, কারণ অ্যাম্পলিটিউড এই তুমি গেইন বা কিছু একটা করবে। তাহলে আমাদের এখানে গেইনের ভ্যালু তো যেতেই থাক, তারপরে যদি অ্যাবসলিউট ভ্যালু নেই, যেহেতু রেজিস্ট্যান্সের ভ্যালু এগুলো মাইনাস হবে না, তাহলে আমাদের মেইন ইকুয়েশনে বলা হচ্ছিল যে এখানে গেইন হতে হবে কত, 1। বাট আমাদের এইখানে আমরা গেইন কত পেয়েছি, এটা না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে রিঅ্যারেঞ্জ করে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসলাম, যাতে আমরা একটার ভ্যালু ধরে নিলে আরেকটার ভ্যালু কত হবে সেটা বের করতে পারি। কথা কি বুঝতে পারছো? সো তুমি যদি এখন আমি ধরে নিই যে সাপোজ আমার ক্যাপাসিটরের ভ্যালু 1 মাইক্রোফ্যারাড, তাহলে আমি যদি এই এখানে 1 মাইক্রোফ্যারাড বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার আর এর ভ্যালুটা 3.18 কিলো ওহম বসাতে হবে। সো আমি যদি ইন্টিগ্রেটর সার্কিটটাতে এখন ওইখানে ইনপুট দেই, আর এইভাবে আমি এখানে আর ইনপুটের রেজিস্ট্যান্স আর এই ফিডব্যাক ক্যাপাসিটর বসিয়ে দিই, তাহলে আমরা যে আউটপুটটার কথা বলা হয়েছিল, দ্যাট মিনস হচ্ছে cos 100 pi t, সেটা পাবো। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার হ্যাঁ বলো, এখানে কি ক্যালকুলেশন স্টেপ গুলি কি বুঝতে পেরেছি? কি Sir. করলাম? হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার ক্যাপাসিটরের মান যে 1 ধরলাম স্যার, এটা কি স্যার হচ্ছে কিলো ওহম রেঞ্জে আনার জন্য স্যার ধরে নিলাম, নাকি হচ্ছে কোনো স্পেসিফিক রিজন ছিল? ক্যাপাসিটর তো নরমালি আমরা স্ট্যান্ডার্ড দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাইক্রো ওহম মানে মাইক্রোফ্যারাড রেঞ্জে ধরি, ঠিক আছে? তা আমরা এই জন্য আমরা অন্য ভ্যালু ধরতে পারতাম, সেক্ষেত্রে এখানে ভ্যালুটা আবার ডিফারেন্ট আসতো। মানে তোমরা চাইলে ডিফারেন্ট ভ্যালু ধরে সিমুলেট করে দেখতে পারো যে আউটপুটে কিরকম ভেরিয়েশন আসে, বাট বেশি ছোট ভ্যালু ধরবো না, সেক্ষেত্রে ওইটা আসলে শর্ট এর মতো কাজ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? যেহেতু এর জন্য এক্স এর ভ্যালুটা কি হবে এর সাথে রিলেটেড, যত বেশি নিচের ভ্যালু ছোট হয়ে যাবে, তখন এটার ভ্যালু কি হবে, তত বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, আবার নিচে যদি বড় ভ্যালু ধরবে তখন এটার ভ্যালু কমে যাবে। সো আমরা ওইভাবে করে চাবো যে এই জায়গা থেকে একদম ওপেন হয়ে যাবে না একদম শর্ট হয়ে যাচ্ছে, সেটাও বেস যেহেতু ডিপেন্ড করছে, যেটা ফিডব্যাক এলিমেন্ট। সো আমরা ওইভাবে হিসাব করে একটা ধরবো, সেজন্য আমরা এই মাইক্রোফ্যারাড রেঞ্জে ধরি। ঠিক আছে, তো প্রয়োজন ভেদে তুমি এটা মিলিতেও যেতে পারো বা ন্যানোতেও যেতে পারো, কাজ করবে, সমস্যা হবে না। যদি মাইনাস কজ আনতে বলতো তাহলে কি ডিফারেন্সিয়েটর সার্কিট ইউজ করতাম, নাকি এইটার পর আবার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যাড করে দিতাম? হ্যাঁ, যদি তুমি ডিফারেন্সিয়েটর দিয়ে করতে চাও তাহলে তুমি এটা দিয়ে করতে পারো, অবশ্যই আসবে। আর চাইলে এটা করার পরও ইনভার্টার ইউজ করে সাইন চেঞ্জ করতে পারো। যদি স্পেসিফিক কিছু বলা না থাকে যে ইন্টিগ্রেটর দিয়ে আনতে হবে বা কিছু, তাহলে তুমি ডিফারেন্সিয়েটর ইউজ করেও করতে পারো। সেক্ষেত্রে তখন তোমার ওইভাবে গেইন অ্যাডজাস্ট করতে হবে, এবং সেটা তাহলে তোমাকে ওইটা ম্যাথমেটিক্যাল টার্ম করতে হবে। যেমন সাপোজ এখানে যদি আমাদের বলা হয়েছে যে প্লাস কজ আনতে, মাইনাস কজ আনলে আমাদের কিন্তু এখানে ম্যাথমেটিক্যালি করলে কি এখানে মাইনাসই আসবে, তারপরে সাইন মিলানোর জন্য কিন্তু লাস্ট থেকে আমাকে আবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বাট তুমি চাইলে ওইভাবেও করতে পারো, সমস্যা নেই। সো এই পর্যন্ত কি বুঝতে পারলাম বা কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ বাবু। স্যার ইনভার্টিং যদি স্যার পরে অ্যাড করি তাহলে স্যার ওখানে গেইন কত দিব? 1 দিবা। তোমার তো উদ্দেশ্য আছে শুধু মাইনাস অ্যাড করা, মানে সাইনটাকে চেঞ্জ করা। ওকে, তাহলে যেহেতু আমাদের এখানে 100 পাইটি বলা ছিল, আমরা জানি যে এটা হচ্ছে কি ওমেগার ভ্যালু, ওমেগা হচ্ছে কত এখানে 100 পাই। তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি কত বের করতে পারি, তো সেটা ফ্রিকোয়েন্সি বের করে টাইম পিরিয়ডটা বের করে নিলাম। আর যেহেতু আমাদের এখানে ইনপুট কত দেখো, এখানে ম্যাগনিটিউড কত দেওয়া ছিল, কিছু বলা নাই, তার মানে কত আছে এখানে 1। আমরা যেখানে অ্যামপ্লিটিউডের পিক ভ্যালু হবে 1, তাহলে আমরা এইভাবে করে একটা ইনপুট আর একটা আউটপুট ড্র করে ফেললাম। বুঝতে পেরেছি? তোমরা চাইলে এই সার্কিটের ভ্যালু বসিয়ে সিমুলেট করেও দেখতে পারো স্পেসে যে আসলে এরকম আসে কিনা। তো আমি আশা করি এরকমই আসবে, কারণ আমি সিমুলেট করে মানে ভেরিফাই করে দেখেছি যে এই ভ্যালুগুলি ঠিক আছে। তো বুঝতে পেরেছি এটা?
ওকে, তাহলে পরের প্রবলেমে যাই। ওকে, যেহেতু একটাই সাইন বা এরকম দিলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে না, এই জন্য আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের প্রবলেমও দিয়েছি, মানে দুই রকম প্রবলেম দেখাচ্ছি। একটা টিপিক্যাল যেটা আমরা ইউজ করি, আর একটা হচ্ছে এরকম ফরম্যাট। ওকে, তা আমরা বলছি যে এখানে আমরা গেইন অ্যাডজাস্টমেন্ট করতে যাচ্ছি না, মানে চাইলে অ্যাড করতে পারি যেহেতু ফর্মুলা দেওয়া আছে। আমরা বলছি যে আমরা এদের এখানে এমন একটা ইন্টিগ্রেটর আছে যেখানে ইনপুট রেজিস্ট্যান্স আর ফিডব্যাক ক্যাপাসিটর ভ্যালু দেওয়া আছে, তার মানে দেওয়া থাকলে আমি গেইন ওইটার জন্য সেট করা, আর যদি আমি নিজে সেট করতে চাই তাহলে আমি এই দুইটার ভ্যালু ওই আগের যে ফর্মুলা দেখলাম ওইভাবে করে ডিফাইন করে সেট করতে পারবো। বুঝতে পেরেছি কি? স্যার আরেকবার। রেসপন্স করলে ভালো হবে। বললাম যে যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তো গেইনটা ফিক্সড হয়ে গেল যেহেতু গিভেন ভ্যালু। আর যদি আমাদের বলা হয় যে না গেইনটা অ্যাডজাস্ট করে এরকম আনো, সাপোজ বলা হলো যে আমি আউটপুট ওয়েভটা এরকম আসবে দেখতে, সাপোজ, তাহলে তুমি দেখতে পারবে যে আউটপুটটা যদি এখানে যায় তাহলে এই ইকুয়েশন থেকে এর গেইন কত হচ্ছে তুমি বের করবা। দেন ওই গেইন আনার জন্য আর আর সি এর ভ্যালুকে সেট করা যাবে না? জি স্যার, জি স্যার। এই যে একটু আগে যে প্রবলেম দেখলাম ওইভাবে করে আমরা করবো। বাট এই প্রবলেমটাতে আমরা আসলে জাস্ট আউটপুটটা দেখতে যাচ্ছি যে স্কোয়ারকে যে ইন্টিগ্রেট করলে ট্রায়াঙ্গেল হয়, এই জন্য আমরা গেইনের টার্মটা আমরা দেওয়া আছে যে আমরা এখানে আর এত হবে, সি এর ভ্যালু এত হবে। আর এইটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল যেটা একটা স্কোয়ার ওয়েভ টাইপের। তা এটা বেসিক্যালি একটা স্কোয়ার ওয়েভে আমরা জিরো থেকে স্টার্ট না, মানে সিমেট্রিক্যাল করে একটু চেঞ্জ রেখেছি যাতে কার্ভটা আমাদের সিমেট্রিক্যাল আসে। প্র্যাকটিক্যাল সার্কিটে আমরা যখন স্কোয়ার করবো তখন প্রথম আর থেকেই তার পজিটিভ নেগেটিভ ডিউরেশন গুলো সেম হবে, এবং আমরা যখন কার্ভটা কিছুক্ষণ পরে দেখবো ক্যাপাসিটরের জন্য আউটপুটটা প্রথমে দেখবা যে নিচের দিকে থাকবে, তো আস্তে আস্তে ব্যালেন্স হতে হতে উপরে গিয়ে অপটিমাইজ হয়ে একটা কন্ডিশনে ফিক্স হয়ে যাবে। বাট আমরা ম্যাথমেটিক্যালি যেহেতু এখানে করবো এটা হবে না, এই জন্য আমরা স্কোয়ার পালসটা ইনিশিয়ালি হাফ সাইকেল থেকে স্টার্ট করছি, দেন দেখো এটা কিন্তু সিমেট্রিক্যাল। ঠিক আছে? ওকে, আমাদের কাজ হচ্ছে যে যখন এরকম কোনো গ্রাফিক্যালি কিছু দেওয়া থাকবে আমরা গ্রাফিক্যালি বা যেটাই থাকুক আমরা কিন্তু করছি ম্যাথমেটিক্যালি। কারণ আমরা দেখো লাস্ট প্রবলেমে যখন ইন্টিগ্রেশন করলাম এটা কিন্তু আমরা একটা পার্টে কি ম্যাথমেটিক্যালি করেছিলাম, এই যে এখানে। জি স্যার। জি স্যার। করতে গেলে আমার কি কি দরকার, আমি কি কার্ভ দেখে বুঝতে পারবো না আমাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগবে ইনপুটটার? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। তা আমাদের এখানে যেহেতু গ্রাফিক্যালি দেওয়া, তা আমাদের এই টাইপের প্রবলেম করতে গেলে যেটা করতে হবে যে আমাদের এখানে কিন্তু উদ্দেশ্য কি বলা যে আমরা শুধু আউটপুট ওয়েভ শেপ ড্র করবো। সো আমাকে এর পার্টিকুলার যে ইনপুট দেওয়া আছে তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করতে চাই, খেয়াল করে দেখো, যদি আমি 0 থেকে 2 পর্যন্ত দেখি, এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য এর ইনপুটটা ফিক্স না, সেটা কত? 5 স্যার। 5। আচ্ছা, তার মানে 0-তে এক্স্যাক্টলি 0-তে না বা এক্স্যাক্টলি 2-তে না, বাট 0 থেকে 2 এর মধ্যে, এমন 2 এর কাছাকাছিও বলতে পারো। মানে যদি তুমি এটাকে জুম করো দেখবে যে হয়তো এক্স্যাক্টলি 2-তে না, বা 2 এর একটু ইমিডিয়েট আগে এটার ভ্যালু 5 ছিল। সো আমরা এইভাবে রেঞ্জে দিতে পারি, ইকুয়ালও দিতে পারো, প্রবলেম হবে না খুব একটা, বাট আমরা অ্যাকুরেট ভ্যালুর জন্য আমরা ইকুয়াল তার দিচ্ছি না। ঠিক আছে? সিমিলার ভাবে দেখো 2 থেকে যদি 6 দেখি তাহলে এটার ভ্যালু কত হবে? -5। -5। বাট এরপরে যদি আমি আবার 6 থেকে 10 দেখি, মানে এই রেঞ্জের মধ্যে, তাহলে কত হবে ভ্যালু? 5 স্যার। তার মানে এই দুইটাই তো ভ্যালু। তার মানে আমি যদি এই জি, স্যার। প্রথম দুইটার ভ্যালুকে ইন্টিগ্রেট করে দেখতে পারি কেমন হয়, তাহলে পরের গুলিকে আর করতে হবে, একই প্যাটার্নে চলে আসবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই জন্য ইনপুটটাকে এইটুক রেঞ্জে লিখলাম, মানে 0 থেকে 6 পর্যন্ত ভেরিয়েশন দেখালাম। কারণ এরপরে করলে আমি আবার একই প্রসেসে করতে পারবো, রেজাল্টও সিমিলার আসবে, বাট আমার আর দেখানোর দরকার নেই। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের এখন ইনপুট। আর আমরা যে ইন্টিগ্রেটরটা ব্যবহার করব যেহেতু সেটা ওপেন বেস, তাহলে সেটার আউটপুটের ইকুয়েশন হচ্ছে এটা। বুঝতে পারছি? আর আমরা জানি যে এখানে একটা গেইন থাকে, এটাকে আমরা কি বলি? সেই গেইন। তাহলে আমাদের এখানে কি আর এবং সি এর ভ্যালু দেওয়া ছিল, তা আমরা যদি গিভেন ভ্যালুটা বসিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার প্রবলেমের জন্য গেইন দেওয়া আছে হচ্ছে কত? -1। তার মানে আমাদের এখানে গেইনটা দেওয়া আছে -1। এখানে যদি ডিফারেন্ট ভ্যালু হতো সেক্ষেত্রে এখানে গেইন ডিফারেন্ট হতে পারতো, সাপোজ গেইন -10ও হতে পারতো, -0.1ও হতে পারতো, 0.5ও হতে পারতো। তার মানে ডিফারেন্ট ভ্যালু হবে, যেটাই হবে আমরা ওইটা নিয়ে কাজ করব। বুঝতে পেরেছি?
তবে যেহেতু আমরা প্রথম প্রবলেম দেখছি, আর এটা আমরা ফার্স্টে যদি কমপ্লেক্স ভ্যালু নিয়ে দেখি তাহলে প্রবলেম হয়ে যাবে, বুঝতে সমস্যা হবে, এই জন্য আমরা 1 নিয়েই দেখছি। ওকে, তাহলে যদি গেইন -1 হয় তাহলে আমরা এখন যেটা করবো যে আমাদের এই গেইনটা কখন অ্যাড হবে, ইন্টিগ্রেশন হওয়ার পরে অ্যাড হবে না ইন্টিগ্রেশন করার সময় অ্যাড করব? করার পরে স্যার। আমরা যখন ম্যাথমেটিক্যালি করব তখন তো এই গেইনটা দিব না, ফাইনালি যখন ড্র করতে যাবো তখন বুঝবো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাথে গেইন হিসেবে এটাকে অ্যাড করতে হবে, কারণ ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝবো শুধু এইটুক পার্ট, গেইনটা তো পরে ফাইনালি অ্যাড করবো না, যে গুণ করে দিব। জি স্যার। তার মানে গেইন যতই হোক আমরা লাস্টে এটা গুণ করলে আমাদের আসলে সেম এর টাইপের প্রবলেম আমরা ডিফারেন্ট গেইনের জন্য করতে পারবো। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি এখন যে ওকে, তাহলে সার্কিটটা ড্র করলাম, সার্কিটটার ভ্যালুগুলি অলরেডি গিভেন যেহেতু দেওয়া ছিল, এই ভ্যালুগুলির জন্য আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে এখানে ভ্যালুগুলি ডিফারেন্ট, তা আমার সার্কিটটাতে আমি এখনো মডিফাই করিনি, কারণ আমি এই কাজটা আমি একটু আগেই করছিলাম, তা আমি এটা চেঞ্জ করে দিব যখন তোমাদের আবার নোটটা আপলোড দিব। দ্যাট মিনস হচ্ছে এখানে 10K, এখানে 100 পিক মাইক্রোফ্যারাড, ঠিক আছে? সো আমরা এই ইনপুট গুলি মানে এই সার্কিটে ইনপুট দিয়ে তার আউটপুটটা কেমন হবে সেটা ড্র করব। ওকে, তবে ফার্স্টে যে ইন্টিগ্রেশনটা সেটা তো এই সার্কিটটাতে অ্যাপ্লাই করলে সেই ইন্টিগ্রেটরের মতো হয় আমরা দেখেছি, বাট যখন ড্র করব তখন তো আমরা কোনো সিমুলেটর ইউজ করছি না, তার মানে ড্র তো আমাকে নিজেকেই করতে হবে নাকি, বুঝতে পারছি? তা ড্র করার জন্য আমার কি দরকার হবে, কিছু ইকুয়েশন দরকার হবে যেটার উপরে বেস করে আমি ড্র করব। সেই জন্য আমি ম্যাথমেটিক্যালি নিজে ইন্টিগ্রেশন করে দেখব যে ওই পার্টিকুলার ভ্যালুর জন্য কিরকম রেজাল্ট হওয়া উচিত। কনসেপ্টটা কি বুঝতে পারছি? কি বললাম, এতে কি বুঝা গেছে? আরেকবার স্যার। বলছি যে আমি যখন এই ওয়েভ শেপ ড্র করব এই ইনপুটের জন্য, আমার ড্র করার সময় কি এত ইকুয়েশন লাগবে না বা কোঅর্ডিনেটস লাগবে না? জি স্যার। এটা ছাড়া কি আমি ড্র করতে পারবো? না স্যার। তবে যদি আমি সার্কিটটা বানাতাম প্র্যাকটিক্যালি তাহলে হয়তো আমি এই ইনপুটটা দিলে আউটপুটটা ডাইরেক্টলি অসিলোস্কোপ বা এরকম ডিভাইসে দেখতে পারতাম, অথবা আমি সার্কিটটা যদি কোনো একটা সিমুলেটর সফটওয়্যারে ড্র করি তখন সে আমি রেজাল্ট দেখতে পারবো। বাট আমি যখন হাতে কলমে ড্র করব তখন আমার অবশ্যই কি বের করতে হবে, ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন বের করার জন্য আমার একটাই কাজ করতে হবে যে আমাকে তাহলে ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেশন করে দেখতে হবে যে আসলে রেজাল্টটা কেমন হয়, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা ইনপুটটাকে ইন্টিগ্রেট করব, বাট ইনপুটটা যেহেতু দুইটা রেঞ্জের সেগমেন্টে ভাগ ছিল, কারণ এখানে ইনপুটটাকে ডিসকন্টিনিউটি ছিল না এখানে, একবার 5 আর একবার -5, আর মাঝখানে একটা পার্টিকুলার অনেক শার্প জাম্প করছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ভাগ করে নিলাম। ওকে, 0 থেকে 2 পর্যন্ত যখন ইনপুট, তখন আমি এটাকে একবার ইন্টিগ্রেট করব এই লিমিটের মধ্যে, দেন বাকি লিমিটের জন্য করব। তাহলে এটা যদি আমি ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেশন করি, 0 থেকে 2 পর্যন্ত সিগন্যালটা ইনপুট কত ছিল আমরা ভুলে গেছি, আবার দেখে নাও। 0 থেকে 2 5, আর 2 থেকে 6 কত? -5। হ্যাঁ, তাহলে আমরা 0 থেকে 2 করছি, তাহলে আমরা এখানে 5 বসিয়ে দিলাম। সো 5 কে ইন্টিগ্রেট করলে কি হবে? 5t। ওকে, 5t, যেহেতু আমি লিমিটের রেঞ্জটা জানি না, আমি একটা কনস্ট্যান্ট সি পেয়ে গেলাম, C1, বুঝতে পেরেছি? এখন বল আমার সার্কিটটাতে গেইন কত ছিল? স্যার প্রথমে আমরা সিটা বাদ দিলাম না? হ্যাঁ বলো। প্রথমে স্যার আমরা হিসাবের স্যার সহজ করার জন্য স্যার সিটা বাদ দিয়ে নিছিলাম। এই প্রবলেমে তো নেই, ওটা তো লাস্ট প্রবলেমে করেছিলাম, কারণ এখানে আমার লিমিটেড হবে, কারণ আমরা এখানে যেহেতু এখানে তো সিটা থাকবে, কারণ আমি তো ডেফিনেটলি কার্ভটা ড্র করে করে যেতে হবে। আমি যদি সি এর ভ্যালুটাকে ইগনোর করি তাহলে আমি যখন ডিফারেন্ট একবার যে 5 হচ্ছে আরেকবার যে -5 হচ্ছে, তখন আমি ওটা ড্র করতে পারবো না। এটা আমি দেখো তাহলে বুঝতে পারবা। সো এইটুকু বুঝতে পেরেছি, আগে বলো সি আসবে নাকি? নর্মালি তো সি আসবে, তুমি লিমিট ইউজ করলে হয়তো সি এর ভ্যালু বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো আমরা যে ইন্টিগ্রেটর দিয়ে করছিলাম সেই ইন্টিগ্রেটরের জন্য একটা মাইনাস আসে, আর আমাদের গেইন কত ছিল একটু আগে দেখেছিলাম আমরা? -1। এই জন্য আমরা দেখো গেইনটা -1 লিখেছি, ওখানে তো গেইন -2 -10 যেটাই আসতো আমরা এই জায়গায় ওই ভ্যালুটা অ্যাসাইন করে দিব, বুঝতে পেরেছি? জি স্যার।
ঠিক আছে, ওকে, আমি এই জায়গাতে নোট লিখে দিব না, যে যেহেতু আমাদের গেইন ছিল কত -1, তাহলে আরো তোমাদের পরবর্তীতে দেখলেও মনে থাকবে। Okay, তাহলে আমরা যে গেইনটাও অ্যাড করে দিলাম, তা ফাইনালি এরকম এক্সপ্রেশন পেলাম যে আমরা যদি এত ওপেন দিয়ে ইন্টিগ্রেটর বানাই এবং সেটা গেইন ওই হিসাবে ডিফাইন করে যেটা আমাদের সার্কিট প্যারামিটারস আছে, তাহলে আমাদের আউটপুট ইকুয়েশন হবে -5t + C1, বাট C1 কত আমি জানি না। ওকে, যেহেতু আমরা কোন টাইম থেকে স্টার্ট করছি দেখো তো, ড্র করো 0-তে। তো ইনিশিয়ালি দুইটা জিনিস হতে পারে, হয় ক্যাপাসিটর চার্জ হয়ে থাকবে, আর না যদি চার্জ হয়ে নাও থাকতে পারে। ক্যাপাসিটর যদি চার্জ হয়ে থাকে তার মানে কি আউটপুট থেকে 0 ভোল্ট থেকে স্টার্ট হবে না, ওই যে ভোল্টটা চার্জ হয়ে আছে ওখান থেকে সে সাপ্লাই পাবে। স্যার সময় পর থেকে স্যার ইনিশিয়ালি 0 থেকে আমরা সবসময় কার্ভ আঁকি, কিন্তু কোনো সময় যদি ক্যাপাসিটর চার্জ হয়ে থাকে তাহলে আউটপুটটা কি হবে, ওই ক্যাপাসিটর যে ভোল্টেজে চার্জ আছে ওখান থেকে ড্র হবে না। যেহেতু সার্কিটটা খেয়াল করে দেখো, জি, স্যার। আউটপুট ক্যাপাসিটরের সাথে কানেক্টেড, বুঝতে পেরেছি কি? তাহলে আমরা ধরে নিচ্ছি যে ক্যাপাসিটর ইনিশিয়ালি যদি 0 ভোল্টে চার্জ থাকে, তাহলে আমরা ক্যাপ সি এর ভ্যালু 0 করতে পারবো। আর যদি ক্যাপাসিটর অন্য কোনো একটা ভ্যালুতে চার্জ থাকে, তাহলে ওই ভ্যালুটা সি এর ভ্যালু হিসেবে আমরা বসাবো। বুঝতে পারছি? তা সি যেহেতু ক্যাপাসিটর কোনো চার্জ নেই, এর আগে এই সার্কিটে কোনো ইনপুট দেওয়া হয়নি, তাহলে সি এর কোনো ভ্যালু থাকবে না, ইনিশিয়ালি সি এর ভ্যালুটা হয়ে যাবে 0। সো আমরা বলতে পারি যে আমার আউটপুটটা হচ্ছে তাহলে -5t। বুঝতে পেরেছি কি? স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে এই ক্যাপাসিটরের মানটা কি আমাকে গ্রাফ থেকে দেখতে হবে, গিভেন গ্রাফ থেকে? ক্যাপাসিটর মানটা যদি এখানে তো আসলে নরমালি যদি কার্ভ দেওয়া থাকতো ইনপুট আউটপুট, তাহলে তুমি ক্যাপাসিটর মান ওখান থেকে বুঝতে পারবা যে কত ভোল্টে চার্জ করে রাখতে হবে তোমার যদি তুমি ডিজাইন করো। আর এখানে যেহেতু তোমাকে ইনপুট আর কিছু বলা নাই, শুধু ক্যাপাসিটর ভ্যালু বলা আছে, কত ভোল্টেজে চার্জ কিছু ইনফরমেশন দেওয়া নাই, তা তুমি এরকম একটা গেস করে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে পারো। বুঝতে পারছি? গেস না, আমরা আসলে ধরে নিচ্ছি যে যখন কোনো ইনপুট ছিল না, সার্কিটটা যদি একটা আইডল অবস্থায় পড়ে থাকতো, তাহলে কি ওখানে চার্জ থাকবে না চার্জ থাকবে না? থাকবে না স্যার। তা না থাকলে সে 0 থেকে স্টার্ট হচ্ছে। বুঝতে পেরেছি? আর যদি চার্জ থাকতো তাহলে ওই ভোল্টেজ থেকে স্টার্ট হতো, তখন আমি এখানে পার্টিকুলার ভ্যালুটা এখানে বসাতাম। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশন পেয়ে গেলাম। তো দেখো, আমরা এই ইকুয়েশনটা ড্র করার জন্য ওই যে দুইটা রেঞ্জ ছিল, এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন না কার্ভের ইকুয়েশন? স্ট্রেট লাইন স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা রেঞ্জ যেহেতু জানি যে আমাদের রেঞ্জ হচ্ছে মিনিমাম 0 আর ম্যাক্স কত ছিল 2, তা 0 তে যদি বসে তাহলে আউটপুট পাবো 0, আর যদি 2 তে বসে তাহলে আউটপুট পাবো হচ্ছে -10। এটা কিন্তু একটু অ্যাপ্রক্সিমেশন, কারণ আমরা এই জায়গাতে ইকুয়াল ধরে নিই, বাট যেহেতু এটা অলমোস্ট এই ভ্যালুর সমান, এই জন্য আমরা এটা বসিয়ে তার ম্যাক্সিমাম রেঞ্জ কত দেখে নিতে পারি। সো আমরা দুইটা কোঅর্ডিনেট পেলাম, একটা কত 0 0 আর একটা কত দেখো তো 2 -10। বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে এই রেঞ্জের জন্য আমরা এই দুইটা কোঅর্ডিনেট পেলাম। এখন আমরা সেকেন্ড রেঞ্জের জন্য যাচ্ছি, নাকি এটা ড্র করে দেখিয়ে দিব? ওকে, এটা ড্র করে দেখিয়ে দেই, দেন আমরা পরেরটা যাচ্ছি। তার মানে দেখো, আমরা যদি এই রেঞ্জের জন্য ড্র করি, তাহলে ফার্স্টে দেখো আমরা শুধুমাত্র পজিটিভ এই 0 থেকে 2 পর্যন্ত যে ভ্যালু, সেটা এই 5 তার জন্য ড্র করতে। প্রথম দেখো 0 0 কোঅর্ডিনেট, তারপরে কত ছিল 2 কত মাইনাস পেলাম? 10। এই যে 2 -10, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন ছিল না, দুইটাকে কানেক্ট করে দিলে এখন ড্র করা যাচ্ছে। ওকে, এরপরে কি ইনপুটটা ওই 5 ফিক্স ছিল না চেঞ্জ হয়ে গেছে? স্যার 2 থেকে 6 হবে এখন। এখন 2 থেকে 6 হবে, যেহেতু ইনপুটটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি আবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। সো আমি এখন পরবর্তী রেঞ্জের জন্য ক্যালকুলেশন করব, আর এই রেঞ্জের জন্য আমি আবার ইন্টিগ্রেট করব। তাই এই সময় ইনপুটে ভ্যালু ছিল যেটা -5, তাই -5 বসে ইন্টিগ্রেট করে আমি আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেলাম। যেহেতু এটা ডিফারেন্ট ইকুয়েশন, সো এখানে কনস্ট্যান্টটাও ডিফারেন্ট হবে, বাট এটা ম্যাথমেটিক্যালি পেলাম। এরপরে কি করতে হবে বলেছিলাম, দেখো তো এখানে কি করেছিলাম, এরপরে গেইন এড করতে হবে স্যার। গেইন অ্যাড করতে হবে। তার মানে আমরা, হ্যাঁ, তার মানে এখানে আমরা যেহেতু ইন্টিগ্রেটর ওপেন দিয়ে করছি, সো আমরা গেইনটা অ্যাড করে দিব। আমাদের গেইন আগে যা ছিল সেই হিসাবে এখানে সেম গেইন বসিয়ে আমরা এরকম ইকুয়েশন পেলাম। বাট এখানে
সি টুর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা আমরা 0 থেকে স্টার্ট হচ্ছে এটা বলতে পারছি না, বাট খেয়াল করে দেখো এই যে কার্ভটা এটাও কি ওই 2 ভোল্ট থেকে 2 মানে টাইমের ভ্যালু যখন 2 তখন যে ভ্যালু দিবে এর আগের যে কার্ভটা ছিল সেটাও কি একই পয়েন্টে দিচ্ছিল না? একই পয়েন্টের মধ্যে তো দুইটা কার্ভ ক্রস করছে। স্যার 2 এর জন্য সেম হবে স্যার। হ্যাঁ 2 এর সেটাই বলছি। আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এর একটা পয়েন্ট অলরেডি জানি যে একটা পয়েন্ট হচ্ছে কত 2, এবং 2 এর ভ্যালুটা কত হয় সেটা আমরা দেখেছিলাম যে ওখানকার আউটপুট ভোল্টেজ হচ্ছে কত -10। আচ্ছা আমরা এর স্লোপ দেখতে পাচ্ছি এখান থেকে? জি স্যার। আচ্ছা আমরা স্লোপটাও পাচ্ছি এখানে, গুড। তাহলে আমরা এই কনস্ট্যান্টটা বের করতে পারি। আমরা জানি কনস্ট্যান্টটা কখন বলি, যখন কোন একটা কার্ভ সাপোজ ওয়াই এক্সিস কে কাট করে, তার মানে কোনো একটা কার্ভের যখন এক্স স্থানাঙ্ক ভ্যালু 0 তুমি বসাবা তখন সেটা ওয়াই এক্সিস কে যে পয়েন্টে কাট করে সেটাকে আমরা কি বলি, সি বলি না? ঠিক আছে কি? কোন একটা লাইনের কোঅর্ডিনেটে যখন আমরা এক্স এর ভ্যালু 0 বসাই তখন ওয়াই এর যে ভ্যালু পাই সেটাকে আমরা কি বলি, তার কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে এটা? তাহলে এই কার্ভের জন্য সি এর ভ্যালু কত? C2 স্যার। C2। তাহলে আমরা এরকম একটা কোঅর্ডিনেট নিতে পারি না? ওকে গুড। একটা পয়েন্ট ছিল সেই -2 আর 10, সরি ভুল বলছি, 10 2 -10। তার একটা পয়েন্ট কি হবে তাহলে 0 C2 হবে না? জি স্যার। তাহলে এই দুটো পয়েন্ট আমরা জানি, তাহলে আমরা এই স্লোপের ইকুয়েশনে এই দুটো পয়েন্ট বসিয়ে আর স্লোপের ভ্যালু যদি এখান থেকে জানি তাহলে C2 এর ভ্যালু কত হবে বের করে ফেলতে পারি। ঠিক আছে? এই যে বলছি এগুলি কিন্তু কোনো বইতে এইভাবে ম্যাথমেটিক্যালি করে দেওয়া নাই, ঠিক আছে? তা আমি এই জন্য বলছি এগুলো তো ভালো করে দেখে নাও, তাহলে পরবর্তীতে বুঝতে পারবা। যাতে তোমরা বুঝতে পারো এই জন্যই আমি আসলে এগুলো ভেঙে ভেঙে করে দিচ্ছি। সো এইটুক কি বুঝতে পারলাম? তাহলে আমরা C2 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে C2 এর ভ্যালুটা এখানে ইকুয়েশনে বসিয়ে দেওয়া। হ্যাঁ বলো, বলবা কিছু? ওকে তাহলে যদি এখন আমরা ইকুয়েশন পেয়ে যাই, আমাদের এটাই ফাইনাল ইকুয়েশন। তাহলে আমরা এখন ওই যে এখানে আবার যেহেতু এই কার্ভটার রেঞ্জ ছিল কত থেকে 2 থেকে 6 পর্যন্ত না? জি স্যার। তাহলে আমরা 2 এর ভ্যালু বসাই দেখবো তাহলে আউটপুট কত পাই। দেখো -10, তার মানে কি একটা কোঅর্ডিনেট হচ্ছে 2 - 10। -10 আর আরেকটা বসাবো 6, 6 বসিয়ে দিই এখানে, তাহলে দেখা যাচ্ছে এখানে কত পাচ্ছি 10। দ্যাট মিন্স 6 হলে হবে 6,10। তাহলে এটা হচ্ছে সেই 6,10 আর এটা হচ্ছে সেই পয়েন্ট। এই দুইটাকে কানেক্ট করে দিলে আমরা এটা পাচ্ছি। সো এরপরে কি একই প্যাটার্নে কন্টিনিউশন করে তাহলে ড্র করা যাবে না? জি স্যার। তার মানে দেখো এখান থেকে 2 মিলি সেকেন্ড আমরা একটা গ্রাফিক্যালিও দেখতে পারি। দেখো এখানে টাইম কত 2, 2 এখানে অ্যামপ্লিটিউড কত 5। 5 তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন করা মানে কি আসলে ওই পার্টিকুলার জায়গায় এরিয়া ক্যালকুলেশন করা না? 2 into সেগমেন্ট ওয়াইজ আমরা এখানে আসলে কি করি, বিভিন্ন এই টাইম থেকে ভাগ করে দেন ওই জায়গায় রিয়েল বের করে স্যার। এরিয়াটা ক্যালকুলেট করি। আচ্ছা তাহলে আমরা দেখো যদি এইভাবে করে আমরা পুরোটা এরিয়া বের করতাম কত হতো? 10 স্যার। 10। দেখো তো এই 2 তে গেলে আমরা 10ই পাচ্ছি। এখন তোমার প্রশ্ন হচ্ছে কেন -10 পাচ্ছি? ওই যে আমাদের গেইন ছিল -1। বুঝতে পেরেছি কি? জি স্যার। যদি আমাদের গেইন হতো -1.5 তাহলে কত পেতাম? স্যার 15। তাহলে এটা 10 এ না গিয়ে 15 এ যেত। যদি সাপোজ আমাদের গেইনটা +1.5 হতো তাহলে এটা এখানে যেত। জি স্যার। বুঝতে পেরেছি তো? এই রিলেটেড আর কোনো প্রবলেম হবে? সেকেন্ড দেখো যেহেতু এটা পজিটিভ ছিল আমরা গেইন এরকম পেলাম, এটা কি নেগেটিভ না? এই জায়গায় ডিউরেশন কত দেখো তো, 2 থেকে 6 মানে কত 4, আর ভ্যালুটা কত -5। সো এই জায়গায় যদি মাল্টিপ্লাই করো তাহলে কত হচ্ছে -20। তাহলে আগে ছিল
হ্যাঁ আগে -20 আর গেইন যেহেতু -1 তাহলে কত হয়ে যাবে +20। তাহলে এই জায়গায় যদি -10 পজিশনে থাকে তাহলে তুমি যদি এখান থেকে আরো 6 বাড়ো তাহলে কতটুকু এরিয়া বাড়ছে, +20 বাড়ছে না? তাহলে দেখো -10 +20 করলে রেজাল্ট কত হচ্ছে? 10। দেখো তো 10 পাচ্ছি। তো এভাবে তুমি নিজে মুখে মুখে গ্রাফিক্যালিও ড্র করতে পারো, বাট সেটা ড্র করার জন্য ইউজ করতে পারো। বাট তুমি যখন দেখাবা যে আমি এভাবে করছি তখন তো আসলে আমাকে ম্যাথমেটিক্যালি করে দেখাতে হবে, সো আমার এই স্টেপ গুলি ফলো করতে হবে। ঠিক আছে, ওকে, তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দাও, দেন আমরা আবার কন্টিনিউ করছি। আচ্ছা, নোটটাতে জিনিসগুলি লাইনগুলো দেখে অনেক বড় মনে হচ্ছে, এটা কারণ হচ্ছে যাতে তোমরা নিজেরাই যাতে পরবর্তী নোটটা দেখে শিখতে পারো, এই জন্য আমি প্রত্যেকটা স্টেপই ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। সো তোমরা চাইলে এখানে স্টেপ পুরাটা এভাবে না করে আরো শর্টকাটেও করতে পারো, বাট ড্র করার জন্য যা দরকার সেটা করলেই হবে। ওকে, অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? স্টার্ট করবো? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার C2 এর ভ্যালুটা ক্যালকুলেশনটা আরেকবার একটু বুঝাই দিবেন। আচ্ছা, C2 যেটা হচ্ছে যে আমরা বের করার জন্য যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর লাইন, এটা এক্স এক্সিস এর লাইন, ঠিক আছে? জি স্যার। আমি জানি না কার্ভটা কেমন হবে, আমরা এই পয়েন্ট থেকে কার্ভ ড্র করছি, কার্ভটা সামহাও যদি এরকম কিছু হয়, এর সি এর ভ্যালুটা হচ্ছে যে আমি যদি এটাকে এক্সটেন্ড করতাম ওয়াই এক্সিস কে যেখানে কাট করবে সেটা হচ্ছে তার সি এর ভ্যালু, ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু আমরা এই কার্ভের রেঞ্জে পড়ছে না, এটা পড়তেছে কিন্তু আগের কার্ভের রেঞ্জে, বাট আমাদের এই ইকুয়েশনটা যদি পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমার আসলে এই পয়েন্টটা বের করতে হবে। তা বের করা সহজ ওয়ে কি, যে আমরা জানি যে দুইটা পয়েন্ট দিয়ে আমরা তার স্লোপ বের করতে পারি এই ইকুয়েশনটা ব্যবহার করে, ঠিক আছে কি? জি স্যার। দুইটা পয়েন্ট দিয়ে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে স্লোপ বের করতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি তার স্লোপটা অলরেডি কত সেটা আমরা ইকুয়েশনটাতে জানি। আচ্ছা, তাহলে যেটা করবো আমরা একটা কোঅর্ডিনেট তো জানি, যেহেতু এই পয়েন্টের থেকে আমরা স্টার্ট করছি, সেটা ভ্যালু কত, 2 -10। জি স্যার। আর এই পয়েন্টটা যেহেতু সি এর ভ্যালু হবে, দেখো এখানে ওয়াই স্থানাঙ্ক হচ্ছে C2, এক্স স্থানাঙ্ক ভ্যালু কত? 0 স্যার। তাহলে কত বলতে পারি, এটাকে 0 C2 বলতে পারি না পয়েন্টটাকে? জি স্যার। তাহলে দেখো একটা পয়েন্ট 0 C2 আর একটা হচ্ছে এই পয়েন্ট, এখন আমরা এখানে বসালে এটা পেয়ে যাচ্ছি, জি স্যার। আমরা স্লোপের ভ্যালু বসা পেয়ে যাচ্ছি, দেন এই ভ্যালুটা রিপ্লেস করে দিব। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার গ্রাফটা যে আঁকলেন স্যার, এটা মাইনাসের দিকে হইলো না স্যার C2 টা? মানে সিটা মাইনাস 0 দিকে হবে। হ্যাঁ হ্যাঁ 0, -C2। হ্যাঁ 0, -C2 হবে, যেহেতু আমরা C2 হিসেবে লিখেছি, আমি তো জানি না প্লাস হবে না মাইনাস হবে। C2 ভ্যালু মাইনাস হলে মাইনাস বসিয়ে দিয়েছে দেখো, আর প্লাস হলে প্লাস বসিয়ে দিতাম। আমি ধরেছিলাম প্লাস,
বা বের করে দেখেছি আসলে হয়েছে মাইনাস, সো আমরা মাইনাস বসিয়ে দিচ্ছি পরে। মানে স্যার শুরুতে ধরে নিব মানে ইকুয়েশনে যেরকম থাকবে ওইভাবে ধরে নিয়ে করবো, তুমি তোমার এরপর ইচ্ছা যেটা মতো, তুমি যদি খেয়াল করে দেখো, আমি যদি এখানে প্লাস না ধরে মাইনাস ধরতাম তাহলে কিন্তু আমার কোঅর্ডিনেটটা কি আসতো এখানে, 0,C2 হতো না, 0,-C2 হতো। মাইনাস এটা। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি মাইনাস ধরতে তাহলে -C2 হতো, প্লাস ধরলে +C2 হতো। দেন তুমি যে ভ্যালু পাবো ওইভাবে বসাবো। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি ইন্টিগ্রেটর দিয়ে কিভাবে ডিজাইন করা যায় বা বেসিক কিছু ক্যালকুলেশন দেখলাম। ঠিক আছে, তা আজকে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর উল্টা ফাংশন, দ্যাট মিনস ইন্টিগ্রেটর ইউজ করে আমরা যে কাজটা করতাম, ডিফারেন্সিয়েটর ইউজ করে আমরা তার অপোজিট কাজ করতে পারি। তার মানে কোন একটা সিগন্যালকে যদি আমরা একবার ইন্টিগ্রেট করে যে রেজাল্ট পাবো, ওইটাকে যদি আমরা সেম গেইন অ্যাডজাস্ট করে যদি আবার ডিফারেন্সিয়েটরে দিয়ে দিই, তাহলে প্রথম যে ইনপুট সিগন্যাল দিয়েছি সেটা পেয়ে যাবো। সো আমরা এইভাবে ডিফারেন্সিয়েটর ডিজাইন করতে পারি, যেটা ইন্টিগ্রেশনের মতো ম্যাথমেটিক্যালি ডিফারেন্সিয়েশন করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে এই সার্কিটটা ডিজাইন করার প্রিন্সিপাল কি, যে আমরা সেম ওই ইনভার্টিং যে অ্যাম্পলিফায়ার আছে ওই সেম টাইপের সার্কিট নিব, বাট এখন আমরা তার ইনপুট রেজিস্ট্যান্স খুলে এখানে একটা ক্যাপাসিটর বসিয়ে দিব, এটাকে আমরা ইনপুট ক্যাপাসিটর বলছি। দেন এই সার্কিটটার যদি আমরা ইনপুট অ্যাপ্লাই করে দেখা যাবে ফাইনাল আউটপুটটা সামহাউ ইনপুটের ইন্টিগ্রেশনের রেজাল্ট দেখো। তা এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে আসে ডিরাইভ করা সেটা আগে ফার্স্টে দেখে নিব। ওকে, তাহলে আমরা যদি এটা সার্কিট হয় তা আমরা অলরেডি এর অপারেশন জানি, তা আমি তো শর্টকাটে বলে দিই যে আমরা যদি এখানে ভিআই অ্যাপ্লাই করছি আর এই দুটা ভার্চুয়াল শর্ট, সো এখানে 0 ভোল্ট, তাহলে আমরা ধরে নিই ভিআই যদি এখানে আইআই কারেন্ট দেয় তাহলে এই কারেন্ট এখান থেকে বের করব। আর যেহেতু এখানকার ভোল্টেজ 0 আর এখানে ভি আউটপুট ভোল্টেজ, আমরা এখান থেকে হয়তো রিভার্স কারেন্ট ধরে নিচ্ছি, ফিডব্যাক কারেন্ট আইএফ, এটাও আমরা এই দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স থেকে বের করব। ওকে, তাহলে ফার্স্টে যদি আমরা আইএফ বের করি তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স থেকে বের করে আমরা দেখলাম যে আইএফ কে এটা বলা যায়। আর যখন আমরা আইআই বের করব তা দেখা যাচ্ছে এটা আসলে একটা ক্যাপাসিটরের ভিতর থেকে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের এক্সপ্রেশন দিয়ে বের করতে হবে। তা সেটার ভ্যালু আমরা জানি এরকম। তা ভিসি কি, ভিসি হচ্ছে তাহলে যেই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে এই ডাইরেকশন বরাবর ক্যাপাসিটর যে চার্জ বা যে ভোল্টেজ সেটা, তার মানে ডেফিনেটলি এই দিক দিয়ে কারেন্ট যাবে মানে এই জায়গার ভোল্টেজ বেশি, এই জায়গার ভোল্টেজ কম, তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজের পার্থক্য। দেন আমরা যদি তাদের করসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দিই, যেটা এখানে ভিআই আর এখানে ভার্চুয়াল শর্ট হওয়ার জন্য 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওকে আইআই কে সিআই ডিভিআই ভিটি দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। এখন আসি হচ্ছে দুইটা কারেন্টের কথা। যে আমরা জানি যে ওপেম যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি ইনপুট সাইডের, তাই ওপেম ইনপুট দিয়ে কোনো কারেন্ট ড্র করবে না, তাই এই দুইটা কারেন্ট বেসিক্যালি সেম বাট অপোজিট ডাইরেকশন। এই রিলেশনের উপর বেস করেই আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো। এখন ওই প্রথম দুই ইকুয়েশন থেকে আমরা যদি ভ্যালুগুলো এখানে বসিয়ে দেই তাহলে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে দেখা যাচ্ছে যে আউটপুট ইকুয়ালস টু হচ্ছে ইনপুটের ডিফারেন্সিয়েশন। তার মানে ইনপুটটা ডিফারেন্সিয়েশন হবে সাথে একটা -RF আর সিআই অথবা -RC একটা অ্যাডিশনাল টার্ম গেইন হিসেবে এখানে আসতেছে। ঠিক আছে, তো এই সার্কিটের গেইনের ভ্যালু হচ্ছে এটা। সো এই ভ্যালুটা তুমি চাইলে এই রেঞ্জের মধ্যে অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, তো আমরা এইভাবে চাইলে ইন্টিগ্রেশনের যে অপোজিট কাজ, দ্যাট মিনস হচ্ছে আমরা ইনপুটে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়ে সেখান থেকে রেক্টেঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারবো, এবং পার্টিকুলার এই টাইপের সিগন্যাল থেকে আমরা যে কোনো সিগন্যালের ফেজ শিফট, যেমন আমার কাছে সাইন আছে আমি কজ করতে পারবো, বা কজ আছে ওটাকে সাইন করতে পারবো। ঠিক আছে, সো এই টাইপের বা যে কোনো টাইপের ডিফারেন্সিয়েশন এখান থেকে করা যাবে। তবে এই সার্কিটটার কিছুটা লিমিটেশন আছে, সেটা আমি বলে দিই আগে। সেটা হচ্ছে যে যেহেতু এই সার্কিটে ইনপুট সাইডে এখানে একটা ক্যাপাসিটর, আমরা জানি ক্যাপাসিটর যেহেতু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, সো এইখানে ইম্পিডেন্স ম্যাচিং এর একটা ইস্যু আসবে। ইম্পিডেন্স যদি ম্যাচ না করে তা আউটপুটে দেখা যাবে যে আমরা রেজাল্ট পাবো বা সেখানে ডিস্টরশন বা নয়েজের ইফেক্ট অনেক বেশি থাকবে। সো এটা থিওরিটিক্যালি আমরা এটা এই সার্কিটটাকে ইউজ করি, বা প্র্যাকটিক্যালি এই সার্কিটে কিছু মডিফিকেশন আছে, ওইটা আমি পরে তোমাদের নোটে অ্যাড করে দিব। বাট ওইটা জাস্ট জানার জন্য হবে, ওইটা নিয়ে আমরা কোনো ক্যালকুলেশন বা ডিজাইন করবো না। সো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? দেখো
বা এখানে কোনো কিছুকে আর বলতে হবে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।